এক্সপ্লেইন আলাদা করতে করে গেলে। বলার দরকার নাই। আমি এই যে দেশের এখন যেই পরিস্থিতি, আমরা একদম লাস্ট যে কোয়েশ্চেনটা আপনার কাছ থেকে জানবো। আমি জানি আপনার প্রচুর মানে আপনার অনেক ফলোয়ার, আপনার অনেক ফ্যান, এবং আপনার এখানে লিখছিল যে সাহসী নেত্রী, সাহসী নেত্রী এভাবে করে আপনাকে কমেন্ট করছিল। আমাদের এই প্ল্যাটফর্মের থ্রুতে আ দেশের এই অবস্থা এখন যেটা আপনি বর্ণনা করলেন, আমরাও জানি আসলে এখন তো সবার কাছে পরিষ্কার। এই অবস্থা থেকে জনগণ দেশকে বাঁচানোর জন্য কি করতে পারে? আপনি জনগণের উদ্দেশ্যে আপনার যদি কোনো আহ্বান থাকে, বক্তব্য থাকে, সেটা কি হবে? সেটা একটু বলুন, আমরা আসলে শুনতে চাই। জনগণের আসলে ইউনুসকে কানে ধরে নামায় না রাস্তায় দাঁড় করায় দেওয়া উচিত। জনগণের করণীয় ১ম করণীয় হচ্ছে এটা। আওয়ামী লীগকে বসায় দিক সেটা কিন্তু আমি বলতেছি না। জনগণের উচিত কানে ধরে ইউনুসকে এই যমুনা থেকে বের করে এনে বলা উচিত যে ইলেকশন দিবি এবং দেশ তুই কি কিছু তো ঠিক করতে পারোস না। উল্টা আরো ফুল স্ট্রাকচার ধ্বংস করে ফেলছিস। দেশ কিভাবে ঠিক হবে সেটা এখন এখানে দাঁড়ায়, দাঁড়ায় বলবি। নেপালে দেখেন সুশীলা কার্কে কিন্তু ১ম ৩ জন মেম্বার নিয়ে মাত্র, ওদের পপুলেশন আমাদের চেয়ে অনেক কম, দেশের সাইজ আমাদের চেয়ে অনেক ছোট। সবকিছু মিলে ৩ জনে তাদের হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমাদের না হয় ১০-১২ জন ২০ জনই নিল। কিন্তু তারা তো কোনো সাস্টেইনেবল কোনো কিছু বলতেছে না। কোনো কিছু করতে তো পারতেই আছে না। কিছু বলতেও পারতেছে না যে ওরা আসলে কি চায়। কারণ প্রত্যেকে যার, যার ধান্দাবাজিতে ব্যস্ত, যার, যার পকেট ভরতেছে। ইউনূস যেমন নিজের পকেট ভরছে, বাকিরাও যার, যার পকেট ভরতেছে। এটা তো আপনি একেবারে। আমি সবাই জানি। যারা একটু সচেতন মানুষ তারা সবাই কিন্তু জানে যে যার পকেট ভরতেছে। প্রত্যেকে তার পকেট ভরার ধান্দায় ব্যস্ত। কিন্তু জনগণের উচিত এখন এদেরকে কানে ধরে নামায় আনা। কিন্তু বাংলাদেশের জনগণ তো আ পানি ঘোলা না করে খাবে না। কারণ হচ্ছে আমাদের যে মইনু আহমেদের শাসনামল 111 এর টাইম, তারা ওই শাসনামল ২ বছর হজম করছে। ২ বছর হজম করে যখন বুঝছে যে আমাদের তো আকাশ ভরা তারা হয়ে গিয়েছে, এখন আমাদের রাস্তায় নামা উচিত। তারপর তারা রাস্তায় নামছিল কিন্তু। আপনার মনে আছে কিনা আমি জানি না। হুম। ২ বছর পরে তাদের মনে হইছে যে আকাশ ভরা তারা তো এখন আর গোনা যাচ্ছে না। অনেকদিন গুনে ফেলছি। কারণ হচ্ছে তখন এরকম সিচুয়েশন হইতে ২ বছর লাগছিল। কারণ পলিটিক্যাল স্ট্যাটিক গভর্নমেন্ট না থাকলে কোন সময় বাইরের ইনভেস্টমেন্ট আসে না। কিচ্ছু কাজ না। দেশের গ্রোথ হয় না। ইনভে সম্ভব এ না এটা। কি জানি বলে? ইকোনমির গ্রোথ স্টাক হয়ে যায়। কিচ্ছুই গ্রো করে না। কোন বিজনেস এর কোন সাস্টেইনেবিলিটি থাকে না। মানে দেশটা কোনভাবে আগায় না। তখন যে বাংলাদেশে যে যুদ্ধাবস্থা ছিল, এনার্কি ছিল তা কিন্তু না। দেশে কিন্তু খুব ভালো সিকিউরিটি ছিল এবং অদ্ভুত ব্যাপার দেখেন, 111 এর সময় কিন্তু গাড়ি ভরা টাকা, বস্তা ভরা টাকা, দামি, দামি গাড়ি রাস্তায় পড়ে থাকতো। আমি তো তখন ঢাকার বাইরে থাকতাম। মানে আমি তো জেলা শহরে বড় হইছি। ঢাকায় আসছি পরে। তো তখন আমার কাছে মনে হইতো আমি যেহেতু ছোট ছিলাম, ফান হিসেবেই বলতাম যে ঢাকায় গেলে নিশ্চয়ই এখানে সেখানে টাকার বস্তা পাওয়া যেত। ২-৩ টা বস্তা যদি আমরা নিয়ে আসতে পারতাম। এখন আপনি বলেন এই যে ১৬ বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলো, আপনি কোথাও এরকম টাকার বস্তা দেখছেন পড়ে থাকতে? না, হাতিঝিল থেকে টাকার বস্তাতে বস্তা উঠছে? না, এখন তো উঠে। না তখন কি করছিল? ২০০০ 111 এর ৬ থেকে ৮ পর্যন্ত কিন্তু এরকম প্রচুর কেস ছিল। র‍্যাব এখানে গাড়ি পাচ্ছে, ওইখানে গাড়ি পাচ্ছে, দামি, দামি গাড়ি। কিন্তু আওয়ামী লীগ ১৬ বছর এত টাকা দুর্নীতি করছে কিন্তু কোথাও এরকম দেখলাম না যে এখানে টাকার বস্তা পড়ে আছে, হাতিঝিল থেকে টাকার বস্তা উঠছে, ওখানে মানে দামি গাড়ি উঠতেছে, রাস্তাঘাটে গাড়ি ঘোড়া পড়ে আছে। এরকম কিন্তু আমরা দেখি নাই। শুনিও না। মোহাম্মদপুরের কোনো এক ক্যাম্প থেকে তো টাকার বস্তা পাওয়া গেছে বোধহয় সেটা কিছুদিন তো আগে আওয়ামী লীগের শহরে। আমলের পরপর না। সেটা তো ওইটা তো ওই যে আমাদের যে চিলড্রেন পার্টি যখন ওইখানে গেল ক্যাম্পেইন করতে গেল, তারপর পাওয়া গেছে। তারপরে পাওয়া এর গেছে। আগে তো সেই পাওয়া জন্যই যায় না। বললাম আরকি। এর আগে তো এর পাওয়া আগে যায় না তো কিন্তু। পাওয়া যায় নাই। কিন্তু আহমেদ ক্ষমতায় যাওয়ার পরপরই একদম রাতারাতি রাস্তাঘাটে গাড়ি পড়ে থাকতেছে, টাকা পাওয়া যাচ্ছে। এখন ১ বছর পরে এসে কিন্তু এরা লীগের কোথাও টাকা খুঁজে বের করতে পারতেছে না। না কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই, না কারো গাড়ি-বাড়ি কিছুই শো করতে পারতেছে না। খালি মুখেই মারিতম জগৎ দেখাইতেছে। এটা আপনি কিভাবে এক্সপ্লেইন করবেন বলেন? সেটাই তো। আমরা কিন্তু অসংখ্যবার দেখাইছি ইন্টারিমের কার পকেটে কত টাকা ঢুকতেছে। হ্যাঁ, প্রত্যেক আমলটা কিন্তু বের হয়ে গেছে। আজকে যে খুব বিপ্লবী সেজে রাস্তায় ২ টা স্লোগান দিল ২ দিন পরেই এই যে কয়দিন আগে যে বিএনপির যে
ফজলুর রহমানকে, যে একজন মেয়ে খুব ডট, ডট বলে গালি দিয়ে আসলো। ২ দিন আগে সে কিন্তু চাঁদাবাজি করতে গিয়ে ধরা খেয়ে আসছে। ধরা গেছে ১০ লক্ষ টাকার উত্তরাতে। হ্যাঁ, চিন্তা কর তমা। মাত্র ৳১০,০০,০০০। এইটা তারা লুকায় রাখতে পারতেছে না। আর আওয়ামী লীগের মানে বিলিয়ন, বিলিয়ন ডলার নাকি তারা পাচার করছে। আওয়ামী লীগের আমলে যে দেশের জিডিপি, আ আমি এক্সাক্ট অ্যামাউন্ট টা ঠিক জানি না। আমাদের যে কত ৪০০ কত যেন। তাইলে বিলিয়ন ডলার কি করে পাচার হয় একটা দেশ থেকে? তাইলে তো এই জিডিপি থাকার কথা না। এক্সাক্টলি। এবং যে যে দেশের সমস্ত বাজেট যদি ধরেন আ আ যা ৫০০ বিলিয়ন হয়ে থাকে, সেই দেশ থেকে আ বছরে যদি ২০ বিলিয়ন চলে যায়, এটা কিভাবে সম্ভব আমাকে বলেন? সেখানে আরো একটা মজার ব্যাপার আছে। তাহলে আওয়ামী লীগ যদি টাকা পাচার করত, তাহলে গত ১ বছরে উম আমাদের যে ব্যাংক আছে, আমাদের কি বলে জাতীয় যে ব্যাংক আছে, হ্যাঁ, সেখানে টাকার পরিমাণ বাড়ার কথা না? যেহেতু ওটা এখন আর পাচার হচ্ছে না। আপনি বিগত ১ বছরের স্ট্যাটিস্টিক্স টা দেখেন, আগের থেকে কমে গেছে আরো। হ্যাঁ, মানে তাহলে বাড়তে এইটা হবে তো। এখন মানে এখনো সেই হেরে টাকাটা তো নাই। আর পাচার হচ্ছে না। যৌক্তিকভাবে যদি চিন্তা করি সেই টাকা আওয়ামী লীগ যেহেতু এখন ক্ষমতায় নাই, ইউনূস খুব ভালো। তাইলে তো সেই টাকা আর পাচার হচ্ছে না। তাহলে সেই পরিমাণ সেই টাকাগুলা গেল কই? তারা যে বলতেছে যে কত মিলিয়ন জানি ডলার পাচার হচ্ছে। তাহলে সেই মিলিয়ন না, টাকাটা তো বিলিয়নে আর বলতেছে আপু। এরকম। এত হ্যাঁ, এত আসলে আমাদের মাথায় ধরে না, আমরা গরিব তো। তো সেই টাকাটা তো তাহলে ওইখানে এখন জমা হইছে গত ১ বছরে। তো কই সেটা তো দেখতে পাইতেছি না আমরা। নাই তো। তাহলে এক কোন দিক থেকে তো প্রমাণ হচ্ছে না যে দেখতে সরকারের কিন্তু টাকা যে পাচার আপনি হইছে। এই নিউজটা কিন্তু মার্কেটে মানুষজন তেমন আ খেয়াল করে নাই খুব সম্ভবত। কারণ এই টাকাগুলার হিসাব কিন্তু পাওয়া গেছে সুইস ব্যাংকে। কারণ হচ্ছে আওয়ামী লীগ আমলের চেয়েও ৩৩ গুণ বেশি টাকা জমা হয়েছে সুইস ব্যাংকে গত ১ বছরে। এখন কে করছে আমাকে এই কথাটা বলেন। এই নিউজটা যদি জাস্ট আওয়ামী লীগের আমলে হইতো, মানে প্রোপাগান্ডা, আপনি পুরা ১৬ বছর তাদের বাক স্বাধীনতা ছিল না। কিন্তু হেনভাবে নিউজ করে নাই তারা আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য। এটা মানে এখন প্রমাণ পাওয়া যাচ্ছে যে মিডিয়া কি পরিমাণ আওয়ামী লীগের পেছনে পড়েছিল হাত ধুয়ে, জাস্ট আওয়ামী লীগ, ছাত্রলীগকে বদনাম করার জন্য। এটা মানে সেটাই। খেয়ে না খেয়ে ওরা পেছনে পড়ে থাকতো। এখন দেখেন সুইস ব্যাংকে আওয়ামী লীগ আমলের চেয়ে ৩৩ গুণ বেশি টাকা জমা হইছে গত টাকা ১ বছর। এইটা কিন্তু কেউ উচ্চবাচ্য করতেছে না। কারণ কি? তাহলে যার কাছা খুলে যাবে। গত ১৫ বছরের হিসাব বলে তারা মাত্র ১ বছরে যদি ৩৩% এর বেশি জমা হয়, তাহলে এরা আর ২-৩ বছর বাংলাদেশে থাকলে বাংলাদেশের কি হবে? মানুষ না খেয়ে থাকতে হবে আসলে। মানুষ একেবারেই কিন্তু আমি এ থাকতে আছে আপু। এ নিউজ চ্যানেলের বুম নিয়ে যখন আপনি কাঁচা বাজারে গিয়ে জিজ্ঞেস করবেন দাম কেমন? তার আগে তারা পাখি পড়া করায় নেয় যে দাম বেশি এটা বলা যাবে না। কম বলবা। এই হচ্ছে দেশের এটা অবস্থা। না, বাক স্বাধীনতা। তার কারণ হচ্ছে তারা বার্তা ৫ই আগস্ট ২০২৪ তারা বাক স্বাধীনতা ফিরে পাইছে, যে কারণে তারা বলতে পারতেছে না যে তারা দাম বেশি। অথচ আমার নিজের মনে আছে, দাম নিয়ে আমিও কথা বলছি। তো জিনিসপত্রের দাম হুম, তো গ্র্যাজুয়ালি বাড়ছে, এটা তো আমরা জানি। কিন্তু ২২ সালের পর সেটা অসহনীয় হয়ে গেছিল। এটা ট্রু। এটা হুম। কারণ এটা তো শুধু বাংলাদেশের না। আপনি যখন বলবেন যে বাংলাদেশে দাম বাড়ছে, সেটা না। কারণ বাঙালিদের ওই যে কুয়ার ব্যাংক, তো ওরা দিন দুনিয়া সম্পর্কে খবরটা কমই রাখে। যেমন বলবে ইন্ডিয়াতে জিনিস খুব সস্তা। কে বলছে আপনাকে ইন্ডিয়াতে জিনিস সস্তা? বলছেটা কে? ইন্ডিয়াতে আমি নিজে যখন ছিলাম, আমি মানে আমি ঘরের মানুষ, তো আমি ওই হিসাবে আপনাকে হিসেবটা দিচ্ছি। আমি ৳৪০০ কেজি রসুন কিনছি। ক্যান ইউ ইমাজিন? কেজি ৪০০। বাংলাদেশে আপনি পেঁয়াজ কোনদিন ৳৪০০ কেজি রসুন কিনছেন? না, 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 না। বাংলাদেশে কোনদিন সম্ভব না। বাংলাদেশে আমি হাইয়েস্ট কিনছি ৳২৪০। আমার নিজের মনে আছে। সেটা আমি ২০২৪ সালেই কিনছি। কেন বলেন তো? রুপি যদি বাংলা টাকায় কনভার্ট করেন, সেটা তো দামটা আরো বাড়বে, তাই না? আরো বাড়বে। ৳৪০০ প্রায় ৳৫৫০ এখন টাকার বলেন উপরে ইন্ডিয়ান আসবে। মানুষজনের কেন এটাতে কষ্ট হয় না? কারণ হচ্ছে ওরা ৫০ গ্রামও কেনে, ১০০ গ্রামও কেনে। বাঙালি তো শো অফ এর ফুডাঙ্গি করা জাতি। তারা তো মনে করেন ৫ কেজির নিচে কিছুই কিনবে না। যেমন আমি যখন ১ কেজি রসুন কিনতাম, ওরা আমার দিকে হা হয়ে তাকাতো। "তুমি ১ কেজি কেন নিচ্ছ? একটু করে নাও।" আমার কথা হচ্ছে আমি তো প্রতিদিন আসতে পারব না। হুম, এবং বুঝতে ওরা পারছি। প্রতিদিনেরটা প্রতিদিন ফ্রেশ খায়। যে কারণে ওরা ৫০ গ্রাম, ১০০ গ্রাম করে বাঙালি সেটা নিয়ে ট্রল করে। এবং অদ্ভুত ব্যাপার দেখেন,
24 সালে একটা সুপার শপে, নাম বললাম না, সুপার শপে ৳১৫০ খিচুড়ি প্যাকেট ছাড়ছিল। অল্প একটু চাল, একটু হ্যাঁ, একটু মাংস-টাংস একটু দিয়ে, মাংস-টাংস দিয়ে, হ্যাঁ। হ্যাঁ, ২ আমি পিস বুঝছি। দিয়ে, হ্যাঁ, হ্যাঁ, আপনি হ্যাঁ, বুঝছেন তো আমিও জানি, মানুষজনও বুঝবে। বাট আমি এখানে মার্কেটিং তাদের ফ্রি করে দিব না। এটা করছিল এবং মানুষজন এত অ্যাপ্রিশিয়েট করছিল। আমি হা হয়েছিলাম। এই তোরা না বলতি ইন্ডিয়ানরা এই ১০০ গ্রাম মাংস কেনে, ১০০ গ্রাম মাছ কেনে, ১ পিস মুরগি কেনে, মুরগির ২ টা রান কেনে। তোরা না এটা নিয়ে ট্রল করতি। আজকে তোরা এই সুপার শপে গিয়ে এই ৳১৫০ র মাংস প্ল্যাটার কিনতেছিস? হুম, হ্যাঁ, কিভাবে কিনিস? লজ্জা লাগে না? অথচ এটা কিন্তু দেখেন, এরকম পোরশন হিসেবে সেল করাটা খুবই ভালো কিন্তু। হুম, হুম। আমি আমি এটাই আমি আওয়ামী লীগ আমলে হলে খুবই আ ওহ মাই আ গড! সমস্যা হয়ে যেত। দেশ তো আবার বেচে দিছে ইন্ডিয়ার কাছে। ইন্ডিয়ার মতো একদম, ছোট পোরশন করে বিক্রি করতেছে। অথচ দেখেন গত একদমই তাই। বছর এই অবৈধ ইন্টারিম ক্ষমতায় বসার পরে এই প্যাকেজ বাজারে ছাড়া হইছে এবং মানুষজন এটা নিয়ে খুবই উচ্ছ্বসিত ছিল। নিজে হুম, কিনছে, অন্যকে কেনার জন্য উৎসাহ দিছে, প্রোফাইলে শেয়ার করে বাসায় ফেলছে। আমি কিন্তু এই ২৫ সালে এসে কারো প্রোফাইলে সেগুলা দেখতে পাচ্ছি না। ওগুলো আবার হাইড ও করে ফেলছে। বাঙালি যে একটা হিপোক্রেট অসভ্য জাতি। এদের জন্য এই ইন্টারিমটা আসলেই স্যারকে ৫ বছর দরকার। আ না আমার ধারণা খুব দ্রুতই আসলে বাংলাদেশের মানুষ বুঝতে পারবে। এখনই অলরেডি বুঝতে পারতেছে। আপা আমি খবর-টবর না, নেই কিন্তু বাংলাদেশের। বাঙালির যে স্বভাব তো এরকম, আ অ মচকায়া যাবে তাও ভাঙবে না। তারা অলরেডি যে এই মনুষ্য বিষটা খেয়ে ফেলছে, কিন্তু এটা স্বীকার করতে তাদের খুব কষ্ট হচ্ছে। ঘাওরামি তো করবেই ওরা, বুঝেন নাই? ঘাড়ামি ঘাড়ামি করেই যাবে। কিন্তু তারা স্বীকার করবে না যে আমরা খারাপ আছি। ওই যে এটা খুব ভালো একটা আমি Facebook এ দেখছিলাম। আমার খুব ভাল লাগছিল ব্যাপারটা। একজন লিখছে যে, "ইউনূস সরকার হচ্ছে আমাদের সেই বিয়ে করা প্রেমিক, যাকে বিয়ে করতে বাবা-মা প্রচুর না করছিল। কিন্তু বিয়ের পরে ধরা খেয়ে এখন বাপ-মার কাছে কষ্টে আছি, স্বীকার করি না।" ব্যাপারটা আসলেই তাই। মানে মানুষজন বুঝতে পারতেছে যে তার প্রেমিকটা ভালো পড়ে নাই। কিন্তু এখন আর ওই যে ইগোর জন্য শিকার যাচ্ছে না। কোন মুখে শিকার যাবে বলেন? কারণ আমরা যখন বলছি যে শিবির, জামাত শিবির পেছন থেকে এরকম কলকাঠি নাড়তেছে, তখন বলছে, "শেখ হাসিনা শুধু সবকিছুতেই শিবির দেখে। হুম, আপনি সেটাই। ডাকসু, জাকসু, রাকসু তো দেখেন তো কেমন লাগতেছে এখন?" এ তো আ সাদিক কায়েম তো বলেছে যে জুলাইয়ের আকাঙ্ক্ষা প্রতিষ্ঠিত হইছে ডাকসুর এই জয় হ্যাঁ, জয়কার দিয়ে। তাহলে এই তো একদম রাজাকারের পরিষ্কার। বাচ্চারা তো এরকমই করবে। আমি কে এটা তুমি কে বুঝাই রাজাকারের যায়। কোনো সভ্য মানুষের মুখ দিয়ে বের হওয়ার কথা না। রাজাকার বলেই তার মুখ দিয়ে বের হইছে এবং রাজাকার বললে ওদের গায়ে লাগে। কারণ তারা জানে সেটা। আপনার আমার গায়ে লাগবে না। একদমই তাই। এবং তাইলে প্রমাণিত হইল যে জুলাইয়ের আকাঙ্ক্ষা আসলে শিবিরের আকাঙ্ক্ষাই আ ছিল। এটা তো এখন হ্যাঁ, একেবারে প্রমাণিত হ্যাঁ। সত্য। একেবারেই প্রমাণিত সত্য। এই ডাকসু নির্বাচনই তার মানে ভবিষ্যতে যেহেতু এটা বলাই হয় সেকেন্ড পার্লামেন্ট তাহলে তো বুঝাই গেল যে দেশে কি পরিমাণ রাজাকার। শুধু হুম, ছাত্রলীগের লুঙ্গির তলে আপনি না, আপনি বাংলাদেশের চেষ্টা করতেছেন পতাকার তলে গিজ করছে করছিল ইউনুসকে পুরো রাজাকার। ইলেকশন দিবে, এটা কি আপনার মনে হয়? হ্যাঁ, শুনতে পারি নাই আপা। কথাটা আরেকবার বলবেন? না, ডাকসু যদি সেকেন্ড পার্লামেন্ট হয়েই থাকে, ইউনুস কি ফেব্রুয়ারি ২০২৬ ইলেকশন দিবে? আপনি সেটা বিশ্বাস করেন? না, আমি বিশ্বাস করি না এটা। এটা শুধু ওই ওই বাংলাদেশের যে 2nd বড় দলটা আছে, হুম, লন্ডন থেকে যাকে চালনা করা হয়, সেই এই ব্রেইনলেস আর আরেক দল মানুষদের একটু ঠান্ডা করার জন্য বলা হইছে। আর কিছুই না। হুম, এর মধ্যে ওরা হুম, কোটি টাকা কামায়া নিয়া একেবারে নিজেদের ব্যাংক ব্যালেন্স উপচায়া ফেলতেছে। এই যে দেখেন, নাইলে আপনি দেখেন এনসিপি সদ্য গজানো একটা দল, এখনো যার আ ও চারা গাছ অবস্থায় শেষ হয় নাই। তারা চায়না ট্যুর দিচ্ছে, জাপান ট্যুর দিচ্ছে। এত টাকা তারা কই পাচ্ছে? এই অবৈধ প্রশ্নগুলো তো সবার আমি মাথায় এখন আসে। কিন্তু একটা শেখ লাইন হাসিনার আমলে সবকিছু প্রশ্ন করতে পারত। এখন এমন অবস্থা কথা বললেই তো ধরে নিয়ে যাবে, অ্যারেস্ট করবে। তো এখন সবই বুঝে বলতে পারে না। তাই ভালো। ওইটাই তো বললাম। ওই যে ইউনুস তাদের সেই প্রেমিক, বিয়ে করা প্রেমিক যে খারাপ হয়েও বাপ মার কাছে শিখা যাইতে পারতেছে না। যে আরেকটু বলি আপু। এই যে আ আ ইন্টারিম সরকার, অবৈধ ইন্টারিম সরকার ক্ষমতায় বসার সময় বলছে ১৫ দিনের মধ্যে যার সম্পদের বিবরণী দাখিল করবে। ১৩ মাসেও কি ১৫ দিন শেষ হয় নাই? না।
এটা তো ভালো প্রশ্ন যে তারা ১৩ মাসে মাসেও আসলে চায় নাই যারা উপদেষ্টা হইছে তাদের সম্পদের বিবরণী পেশ করার কথা ছিল। হ্যাঁ, এখনো কিন্তু পেশ করে নাই। একদম না উল্টা কেউ করে উল্টা নাই। দেখতেছে ফকিন্নির পুত্রদের এই কোটি টাকার গাড়ি হয়ে গেছে। এক তারা যখন তখন বিদেশ ট্যুর দিচ্ছে এটার কোয়েশ্চেন কেউ করতে পারতেছে না। তারা নাকি এটাকে কি বলতেছে? আ কি জানি বলে এনসিপির লোকেরা এটাকে ডোনেশন না কি যেন? ডোনেশন তো না। অন্য একটা কি ওয়ার্ড যেন বলছে তারা। আম ফান্ড বা এরকম কিছু ওই যে ফান্ড, ফান্ড ফান্ড তুলে এই টাইপের একটা ফান্ড ওয়ার্ড বলছে। হ্যাঁ, তাকে হুম, ফান্ড দেওয়া হইছে। হুম, হুম। কে দিচ্ছে ভাই? তোমাদের রাজনৈতিক নলেজটাই কি? রাজনৈতিক নলেজটাই কি যে তোমাদেরকে একটা কেউ ফান্ড এসে দিয়ে দিবে? আমাদেরকে তো কেউ দিচ্ছে না। একেবারেই। আমাদেরকে তো কেউ দিচ্ছে না। আমরা তো ঘরের খায়া বনের মোষ তাড়াইতেছি। তোমরা কি এমন আ ও গাছ লাগায় ফেলছো যে তোমরা মানে তোমাদেরকে ফান্ড দিয়ে দিচ্ছে? তোমাদের চেহারা সুরতে এরকম জেল্লা চলে আসছে। কিভাবে ভাই? কি করছো আপনি তোমরা? দেখেন নাই যে একেকজন জাস্ট গত ক্ষমতায় বসার বোধহয় ৩-৪ মাসের মধ্যে ভুড়ি-টুড়ি এমন জায়গায় চলে হ্যাঁ, গেছে হ্যাঁ, মানে হ্যাঁ। আর ছাত্র কিন্তু মনে হয় না। ওই ছাত্র তো সেজেছিল আসলে যেহেতু আন্দোলন করতে হবে তারা অনেক আগে থেকে না জানতো। ওরা তো তো ছাত্রই না আপু। কারণ আমি যে ১ম এ হ্যাঁ, একটা কথা বলছিলাম যারা ওয়ার্ল্ড সিটিজেন, গ্লোবাল সিটিজেন তাদের কিন্তু কোটা কত পার্সেন্ট যেমন আমি কিন্তু প্রপারলি জানতাম না। আমি এটা এখানে কনফেস একজন বলেছে উত্তরটা দিয়েছে হাদিয়া, হাদিয়া বলে ওটাকে। হ্যাঁ, বলেন। আরেকটা প্রস্তাব এসছে এখানে ক্লাউড ফান্ড। ক্লাউড না, ফান্ড এটা ওর সত্য তারা বলে নাই। ও মানে কিছু একটা বলছিল এই মুহূর্তে আমার খেয়াল নাই। যখন ফান্ড, তারা ফান্ড, ফান্ডই হ্যাঁ, বলেছিল। আচ্ছা তো আমি কিন্তু প্রপারলি জানতাম না যে কোটার পার্সেন্টেজটা কত, ডিস্ট্রিবিউশনটা কিরকম। আমি এটা জানতাম না। কারণ হচ্ছে কি দেখেন, আমার সরকারি চাকরির কোনো টেনডেন্সি কখনো ছিল না। হুম, হুম। আমি ২ টা সরকারি চাকরির পরীক্ষা দিছিলাম, রিটেনেই টিকি নাই। আমার জামাই এত পাওয়ারফুল তাও আমাকে একটা সরকারি চাকরি জুটায় দেয় নাই। কারণ আমি রিটেনে টিকি নাই। আমি পড়াশোনা করি নাই, পরীক্ষায় পারি নাই। ডেফিনিটলি আমার চাকরি হবে না। এটা তো খুবই নরমাল, তাই না? খুবই এখন নরমাল হ্যাঁ। আমি জানতামই না কোটার পার্সেন্টেজটা কিরকম। কারণ আমার কোনদিন এটা ইন্টারেস্টই গ্রো করে নাই। আমার কথা হইছে আমি চাকরিই করব না। আমার এই জিনিস নিয়ে লাফালাফি করে লাভ কি? আমার অল্টারনেট প্ল্যান ছিল। যেমন আমি বিজনেস আমার দাঁড় করাইছি। আমি ওটা নিয়ে হ্যাপি। হুম, হুম, আমি হুম, ওইটুকুতে হ্যাপি। এখন দেশে কিন্তু মানে আমার কাছে যেটা মনে হয় যার দেশে কিছু করার মুরাদ নাই, সেই বিদেশ যায়। নাইলে আপনি দেখেন বিদেশে গিয়ে যারা লেবার হিসেবে যায়, সবাই হুম, তো আর হুম, ওয়ার্ক ভিসা স্কিলড ভিসায় যায় না। একদম প্রান্তিক লেভেলের একজন তো লেবার হিসেবেই যায়। হুম, হুম, কনস্ট্রাকশন হুম, লেবার বা হোয়াটএভার। তো ওরা ঋণ করে তারপর ব্যাংক থেকে কিস্তি তুলে সুদে ইন্টারেস্টের ওটাকে বাংলা ল্যাঙ্গুয়েজ আঞ্চলিক ল্যাঙ্গুয়েজে বলে সুদির টাকা। হুম, সুদির হুম, টাকা দিয়ে তুলে ওরা বিদেশ যায়। মানে ২০-৩০ লাখ টাকা খরচ করে। ২০-৩০ লাখ টাকা খরচ করে তুমি দেশে যদি কিছু একটা করো, কোনো কি কিছু পাবা না? হুম, বিদেশ গিয়ে এত অমানবিক জীবন, পরিবার থেকে এত দূরে থেকে থাকার দরকারটা কি? এইটা মানুষজন চিন্তা করে না। যে কারণে আমার কাছে মনে হয় যাদের আ দেশে কিছু করার মুরাদ নেই ওরাই বিদেশ যায়। হ্যাঁ, এখন আপনি বলতে পারেন আপনি এইভাবে ইয়ে করতেছেন রেমিটেন্স যারা পাঠায়। আসলে ঠিক সবাই তো সেম না আপু। অনেকে যেমন অনেক ভালো কাজ করে। কিন্তু দুঃখের সাথে দেখেন প্রত্যেকে কিন্তু আ ফ্যামিলি থেকে অনেক বছর ডিটাচ থেকে তারপর একটা শেষ বয়স হইলে তারপর দেশে ফিরে আসে। ততদিনে কিন্তু তাদের পারিবারিক জীবন বলেন, দেশের সাথে যে কানেক্টিভিটি সবকিছুই ফেড হয়ে যায়। হুম, হুম, আর বাড়িতে যারা থাকে তারা কিন্তু ফিন্যান্সিয়ালি অনেক লাভবান হয়। এবং এরা কিন্তু এই যে মানুষটা তাদের জন্য এত কিছু করে তাকে কিন্তু প্রপার সম্মান দেয় না, ফ্যামিলিতে অ্যাকসেপ্টেন্স থাকে না। এই সম্মানটা কিন্তু দেয় না। সেই লোকটা কিন্তু সারা জীবন ২০ বছর ১৫ বছর দেশের করে বাইরে থেকে যাচ্ছে। প্রবাস জীবন কাটায় টাকা পয়সা পাঠায়। আর বাকিরা সেটাতে বসে, বসে আরাম করে খায়। প্রধানমন্ত্রী যখন বলছিলেন যে আপনার বারান্দায় ২ টা গাছ লাগায় খান। যেহেতু ঢাকা জোশ শহরে হয়ে আমাদের গেছিল। ল্যান্ড কম, গাছ লাগায় খান। হুম, যে প্রবাসী যারা গ্রাম থেকে যায়, প্রান্তিক লেভেল থেকে যায়, ওদের বাড়িতে প্রচুর জায়গা-টায়গা থাকে। আপনি কতদূর কি জানেন আমি আসলে জানি না। আমার বংশেও তো এরকম প্রবাসী লোকজন আছে। ওদেরকে আমি দেখছি যারা আগে আ আম সবকিছু নিজের হাতে ফলাইয়া খাইতো। এটাতে কোনো লজ্জা নাই। আমার কাছে এটা কোনো লজ্জা নাই। তারা এই যে প্রবাসী যে ইজি মানিটা পায় কোন হুম, কিছু তারা চাষ করে খাবে না। নিজের হাতে ফলাইয়া খাবে না। সব কিনে খাবে।
গ্রামে, গ্রামে সিলিন্ডারে রান্না করে। আপনি বিশ্বাস করবেন? সিলিন্ডার গ্যাস ছাড়া তারা রান্না করে না? সিলিন্ডারটা যে যাচ্ছে তোমার গ্রামে, যে হুম, রাস্তাটা দিয়ে যাচ্ছে, এই রাস্তাটা শেখ হাসিনার করা। এখন বলবে যে সে পকেটে টাকা দিয়ে করছে, বাপের টাকা দিয়ে করছে। না, তোমার আমার ট্যাক্সের টাকা দিয়েই করছে। কিন্তু করে তো দিছে। কারণ তার মধ্যে সেই ওনারশিপটা আছে এজন্য সে করে দিছে। এরা ১ বছরে কি করছে? ভাঙাভাঙি ছাড়া, ধ্বংস ছাড়া, পোড়ানো ছাড়া, মানুষজনকে মারা ছাড়া। আপনি দেখেন নদীতে লাশ ভেসে আসে দিনে গড়ে ৫০ টা। এই মানুষগুলার আইডেন্টিফিকেশন ও হচ্ছে না। মানে কোন নিউজও আসতেছে না যে অমুক খান থেকে লোক উধাও হয়ে গেছে, ও নিখোঁজ, এ নিখোঁজ। কারণ ৫০ টা লাশ যদি একদিনে নদীতে ভেসে আসে, ফ্যামিলি নাই এদের? হুম, এই ফ্যামিলি থেকে একটা ফ্যামিলি থেকে একটা লোক যদি হারায় গিয়ে থাকে, সেই ফ্যামিলির যে কোথাও রিপোর্ট করে না যে আমার ফ্যামিলির একটা লোককে পাচ্ছি না। এই নিউজটা তো করবে। কমপ্লেইনটা তো হুম। করবে, তাই না? তাইলে এই নিউজটা কোথায়? এই নিউজটা কোথাও নাই। কারণ হচ্ছে তারা ওরকম করে আ আ আ নিউজ সেন্সর করতেছে। যে কারণে এই নিউজগুলা কোথাও আসতেছে না। এটা বাংলাদেশের মানুষও বুঝতে পারতেছে না। তাদের কাছে এগুলো খুবই নরমাল মনে হচ্ছে। কারণ বাংলাদেশের মানুষজন এতই আ কি বলবো রুথলেস হয়ে গেছে যে এইসব মানুষজনের মরা, ধরা, কাটা-ছেঁড়া তাদের এটা আসলে আ কোন ব্যাপারই মনে হচ্ছে না। তাদের কাছে মনে হচ্ছে যে আওয়ামী লীগের লোকজন সব মরতেছে। আওয়ামী লীগের লোকজন মরলে আমাদের কি? এটা তারা গুরুত্বই দিচ্ছে না। কেন আমি জানি না। তো এই যে এই প্রবাসী লোকজন যে টাকা-পয়সা পাঠায় এবং বাকিরা যে এই লাক্সারি করে, এই লাক্সারির ফল ওই প্রবাসী লোকটা পায় না। বাড়ির লোকজন পায়। বাড়ির লোকজন পেয়ে তারা জীবন কাটায়। ওই লোকটা কষ্টে কাটায় এবং এরা দেশে বসে, বসে অন্যদের উপর ছড়ি ঘোরায়। ছড়ি ঘোরায়ে তারা সেই meticulous ডিজাইন এর অংশ হইছিল গত বছর। যে আমরা রেমিটেন্স পাঠাবো না। অথচ তার পাঠানো রেমিটেন্স এর সর্বোত্তম ব্যবহার হইছে যে বাংলাদেশে প্রান্তিক লেভেল পর্যন্ত এলপিজি গ্যাসের সিলিন্ডার চলে যাইতে পারে। তার বাড়িতে বয়স্ক মাটা, প্রেগন্যান্ট বউটা সিলিন্ডারে রান্না করে খাইতেছে। এগুলো সবই কিন্তু শেখ হাসিনা সরকারের করা। এটা তাদের বোঝা উচিত ছিল। তারা সেটা বুঝে নাই। না বুঝে বলছে রেমিটেন্স আমরা দেশে পাঠাবো না। যে কারণে আ ওই ২৪ সালের জুলাই আগস্টে রেমিটেন্স এর ফ্লো কমে গেছিল। কারেন্ট চলে গেছে। আরে! আচ্ছা আমাদের মনে হয় একটু উ ইয়ে হইছিল, লাইন চলে গেছিল সম্ভবত। দীপান্বিতা আপু আসুক। আচ্ছা, লাইভ চলতেছে? ওহ শিট! আমি গাধার মতো বসে আছি। তো যেটা বলতেছিলাম যে এই রেমিটেন্স যোদ্ধাদের এইসব টাকা-পয়সা পাঠানো, তারা পাঠাইছে শেখ হাসিনা সেটা ইউজ করে গ্রাম পর্যন্ত যেন সিলিন্ডার যায় সেই রাস্তাঘাট স্ট্রাকচার করে দিছে। এরা অকৃতজ্ঞ জাত। এরা সেই কৃতজ্ঞতাটা দেখাইতে পারে নাই। ২৪ সালে তারা রেমিটেন্স শাটডাউন করে দিছিল। কিন্তু এখন তারা
ইউনূসকে কতদিন সহ্য করবে সেটাই হচ্ছে আমাদের দেখার কথা। যে কতদিন তারা সহ্য করবে এই অবৈধ ইউনূস শাহীর শাসনামল। কতদিন লাগবে তাদের বুঝতে যে তারা ভালো নাই, দেশটা ভালো নাই। এটা আসলে দেখার বিষয়। কতদিন তারা সময় নষ্ট করবে আর। ১ বছর তো হইছে। আ সুপ্রিয় দর্শক, আমি একটু আমার এখানে ইলেকট্রিসিটির সমস্যা হয়েছিল। সো আমি ডিসকানেক্টেড হয়ে গেছিলাম। থ্যাংক ইউ আ আমাদের ফারহানা আপা, সে কন্টিনিউ করেছে। হ্যাঁ, আপু আপনি যেটা বলছিলেন। আপনার আমি একটু সময়ের জন্য শুনতে পারিনি কথাগুলো। আচ্ছা, যেটা সরি। বলতেছিলাম যে, রেমিটেন্স যোদ্ধারা যে বাইরে গিয়ে টাকা হুম, পাঠায়, সেই হুম, টাকায় যে তার মা বউ যে এই ঘরে সিলিন্ডার দিয়ে রান্না করে, একদম প্রান্তিক লেভেলের কথা বলতেছি। আপনি যেদিন আ বরিশালের প্রচন্ড নদী-নালা যুক্ত অঞ্চলেও যান, সেখানেও দেখবেন তারা সিলিন্ডারে রান্না করে। হুম, হুম, হুম। সিলিন্ডারটা একটা হ্যাঁ, রাস্তা কেটে ওইটুকু যায়। আমি হ্যাঁ, সেই তো রাস্তাটাও তো এই আসলে শেখ প্রধানমন্ত্রীরই করে শেখ দেয়া ছিল। হাসিনা রাইট। করে দেওয়া। তো তারপরেও তারা ২৪ সালের জুলাইয়ে রেমিটেন্স শাটডাউন এর ডাক দিছিল। তারা বুঝতে পারে নাই যে এই যে দেশের যে স্ট্রাকচারাল উন্নয়নটা এটা শেখ হাসিনার করা। তারা ট্রল করত শেখ হাসিনা কেন টবে গাছ লাগায় ২ টা মরিচ তুলে খাইতে বলছে। তোমার ঘরের পাশে যে জায়গাটুকু সেখানে যদি তুমি ২ টা মরিচ লাগায় ২ টা লাউ শিম লাগায় খাও তাতে তো তোমার কোনো লস নাই। কিন্তু না, তোমার রেমিটেন্স থেকে ইজি মানি আসে সেটা দিয়ে তুমি বাজার থেকে কিনে খাও। হুম, হুম, হুম। রাইট, এক্সাক্টলি বাজার বুঝতে থেকে কিনে পেরেছি। খাইলে তো তোমার কষ্ট হবেই। হুম, তখন তো তোমার কাছে মনে হবে যে দেশে আসলে কিছু করার নাই, দেশে কোনো ফিউচার নাই, ভবিষ্যৎ নাই। তোমার তো এটাই মনে হবে। বাট তুমি যদি সেই টাকাটা প্রপার ইউটিলাইজ করতে পারতা তাইলে কিন্তু তোমার এই ২০ বছর প্রবাস জীবনে কাটাইতে হয় না। এখানে একজন লিখেছে এখন তো এয়ারপোর্টের লাগেজে সবকিছু চুরি হয়ে যায় আপা। লোকটাকে কেউ থামান। ২৪ সালে বের হইছিল না? লোকটাকে কেউ থামান। কোন আওয়াজ নাই, কিছু নাই। এসে এয়ারপোর্টে ফ্রি ওয়াইফাই দিয়ে দেয়, ফ্রি ফোন দিয়ে দিছে, ফোন করার জন্য দেশের মানুষের, বাড়ির মানুষের সাথে। এখন যেসব লোকজন প্রবাসে আ মা কি বলে? প্রবাসে রেমিটেন্স যোদ্ধা হিসেবে যায়, তারা এয়ারপোর্টে কতবার গেছে আমি জানি না। আমার তো কয়েকবার যাওয়া আসা হইছে। আমি ফ্রি ওয়াইফাই, ফোন করার জন্য ফোন এগুলো অনেক বছর ধরেই দেখতেছি ভাই। ১৯ হুম, সালেও আচ্ছা। দেখছি আমি। এখন ২৪ সালে এসে তোমাদের এই গানটা কেন করতে হচ্ছে? কারণ হচ্ছে এটা ইউনুসের পিআর টিমের সাজানো। এবং হুম, বাংলাদেশের মানুষ যদি ওই যে বললাম না বুদ্ধি যদি থাকতো, বিদেশ থেকে আসা টাকা তারা প্রপার ইনভেস্টমেন্ট করে খুব সুন্দরভাবেই চলতে পারত। কিন্তু না, তারা সেই টাকা করে কি আ কি বলে? ক্যামেরাওয়ালা ফোন কিনে, তারপর লাক্সারি করে, লাক্সারি করে বাজার হুম, থেকে আমরা তো কিনে খাই, আমরা সিলিন্ডার ছাড়া রান্না করি না। এসব ফুটাঙ্গি দেখাইতে, দেখাইতে না তাদের এই এই আসল ঘরে মশাল থাকে না? ঢেঁকি ঘরে চাঁদোয়া টাঙায় দেয়। ব্যাপারটা হয়ে গেছে এরকম। কিন্তু যদি বুদ্ধিই থাকতো আবার দেখেন, একটা মানুষ যখন বিদেশ থেকে টাকা পাঠায়, তার কিন্তু সুন্দরভাবে চলার কথা। হুম, কিন্তু একদমই। আপনি দেখবেন প্রচুর মানুষ আছে বিদেশ থেকে আসার পরে তার ঘরের কোনো হিসাব থাকে না। কাগজ টাকা-পয়সার হিসাব থাকে না। জমি-জমা, সম্পত্তির, প্রপার্টির কিছুরই হিসাব থাকে না। কেন থাকে না? ওই যে ম্যানেজমেন্টের অভাব। বাংলাদেশের বেশিরভাগ মানুষই ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট জানে না। যদি জানতো রেমিটেন্স শাটডাউনটা গাধার মতো এরকম একটা ট্রেন্ড তুলতে পারত না। আমি প্রচুর শিক্ষিত মানুষ দেখছি। বিশ্বাস করবেন না। যারা দেশ থেকে চলে গেছে, জীবনেও দেশে আসবে না। সেরকম শিক্ষিত মানুষজন ফেসবুকে এই রেমিটেন্স শাটডাউন এর পক্ষে প্রচারণা চালাইছে এবং তারা বলছে অবৈধ কি, কি উপায়ে দেশে তারা টাকা পাঠাইতে পারে। এই বুদ্ধি তারা বাতলায় দিছে সেই আ কম পড়াশোনা জানা লোকজনদেরকে। চিন্তা যে, করা যায়। যে লোকটা ১০ বছর ধরে দেশের সাথে শুধু ফোনে কানেক্টেড, হুম, ইন্টারনেটে ফ্যামিলির সাথে, সেই লোকটা যখন ফেসবুকে এসে এরকম প্রোপাগান্ডা দেখছে যে রেমিটেন্স শাটডাউন দেশে আপনি এরকম অবৈধভাবে টাকা পাঠান। তার কাছে মনে হইছে আমিও তাইলে এই বিপ্লবে জয়েন করে ফেলি। ওই লোকটাকে তো আমি সেটাই। দোষ দিচ্ছি না। আমি দোষ দিচ্ছি শিক্ষিত সেই ফার্স্ট ওয়ার্ল্ড এ বসে থাকা লোকটা যে হুম, Facebook এ এসে এরকম অবৈধভাবে টাকা পাঠানোর বুদ্ধিটা অন্যদের বলে দিচ্ছে। হুম, অসভ্য তো সে। আমি যদি একদমই, আমার হাতে যদি সুযোগ থাকতো আমি শাস্তি সেই লোকটাকে দিব। যে শিক্ষিত হয়ে ও অন্যকে বুদ্ধি দিচ্ছে যে তুমি অবৈধভাবে দেশে রেমিটেন্স পাঠাও। প্রধানমন্ত্রী কিন্তু রেমিটেন্স যেন দেশ থেকে বৈধ উপায়ে ব্যাংকিং চ্যানেলে আসে সেইজন্য ২.৫% প্রণোদনা দিতেন। হুম, এখন ইউনূস কিন্তু সরকার এসে সেই রেমিটেন্স এর উপরে ১২% ট্যাক্স বসায় দিছে। তুমি যদি ৳১,০০,০০০ দেশে তোমার মা-বাপকে পাঠাও, হে রেমিটেন্স যোদ্ধা, সেখান থেকে তুমি পাবা সম্ভবত ৮৮,০০০ কি ৳৯০,০০০ সম্ভবত ৳৮৮,০০০ পুরোটা পাবা। কেটে ফেলছে। কেটে আম নিচ্ছে।
আগে ইনসেনটিভ হতো, ওটার সাথে আরো হ্যাঁ, যোগ হতো আরকি। আর যে 2.5% ছিল। 2.5% এর মতন যোগ হতো আরকি। এই হচ্ছে দেশের আরকি অবস্থা। কি আর বলবো? আপা, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি অনেক খানিক সময় পুচকিকে রেখে আমাদেরকে আজকে দিলেন এবং দর্শকদেরকে আমি একটু দুঃখ জানাই যে আমি সরি, আমার যান্ত্রিক গোলযোগের কারণে আমি একটু সময়ের জন্য ডিসকানেক্টেড হয়ে যান্ত্রিক গেছিলাম। গোলযোগ কেন বলবেন আপা? ইউনূসের দেশে কারেন্ট যাইতেই পারে। এখানে একজন লিখেছে, দুরন্ত বাংলা, ইন্দ্রা আপুকে সবসময় দেখতে চাই। উনার রাফ অ্যান্ড টাফ কথাগুলো শুনলে ভালো লাগে। আরো অনেকে অনুরোধ করেছে। আপনাদের হয়ে এখন আমিও তাকে অনুরোধ করছি, উনি যেন আমাদের সঙ্গে ওনার ভাইয়াবল টাইমে, বিকজ শি হ্যাজ এ ভেরি লিটল বেবি, আমাদের সাথে মাঝে, মাঝেই যেন সংযুক্ত হয়ে দেশের এই কথাগুলো যেন আরো তুলে ধরেন। উনার পেজে তো উনি বলেনই, আমরা সবাই এক। আমরা একসাথে হয়ে একটু কথা বলব। আ আপনাদের সকলকে ধন্যবাদ যারা আপনারা এতক্ষণ ধরে আমাদের সাথে যুক্ত ছিলেন। এখানে একজন একটা কমেন্ট লিখেছে, "যুগে, যুগে প্রকৃত লিডারদের ঠাঁই হবে না, হয়তো এটাই চলে আসছে। কিন্তু তবুও আওয়ামী লীগকে ভালোবাসতে ইচ্ছা করে। আর এই ভালোবাসা আজন্ম চলবে। বাংলাদেশ আওয়ামী লীগকে ভালোবাসা একটি নেশার মতো কাজ করে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।" হ্যাঁ, আমাদের সঙ্গে এই মুহূর্তে যিনি যুক্ত আছেন তিনিও নিঃস্বার্থভাবেই দেশের জন্য কাজ করে যাচ্ছেন। সেই কথাই উনি শুরুর দিকে বলেছেন। দেশের জন্য তার যে ঋণ, দেশের প্রতি দায়বদ্ধতা, এবং এটাও বলেছে যে আজকে যদি আমি এটা না করি আমার বাচ্চাদেরকে আমি কি শেখাবো? আমি দেখেছি, দর্শকরা আপনারা খেয়াল করেছেন কিনা জানি না। আ ইন্দ্রা কিন্তু কথাটা বলতে, বলতে কেঁদে দিয়েছিলেন। আমি একটা কথা বলি, দুর্দিনেই আসল প্রেম ভাই বোঝা যায়। একদম সত্যি কথা। দুঃসময়েই আসল প্রেম বোঝা যায়। আপনি বিপদে পড়বেন, আপনার প্রেমিকা যদি আপনাকে জেনুইনলি ভালোবাসে, পাশে থাকবে, বা প্রেমিক, আর যদি না হয় তো চলে যায়। তো এই দুঃসময়ে আসলেই, দেশের দুঃসময়, শুধু আওয়ামী লীগের না। কারণ আমি বিশ্বাস করি আওয়ামী লীগ বাংলাদেশের ইতিহাসে দেখা গেছে যতবার আওয়ামী লীগ দুঃসময়ের মধ্যে পড়েছে, বাংলাদেশে ধস নেমেছে, বাংলাদেশের আসলে দুঃসময় চলে এসেছে। এই দুঃসময়ে এই মানুষটি অক্লান্তভাবে, আমি যেটা কথার মধ্যে তুলে ধরেছি, উনি কিন্তু প্রেগনেন্ট অবস্থায়ও, এটা আমি জানি না কেউ কখনো বলেছে কিনা, আমি উনাকে ফলো করতাম। প্রেগনেন্ট অবস্থায়ও দেশের জন্য কথা বলে গেছেন। আ ত্যাগী যারা বাংলাদেশকে বুকের মধ্যে ধারণ করে, ১৯৭১ কে বুকের মধ্যে ধারণ করে, পারিবারিকভাবে এই চেতনাটাকে বহন করে, এনারাই কথা বলেন, বলে যাচ্ছেন। এবং আমার এই লাইফটার সবসময় একটা আবেদন থাকে, এই মানুষগুলোকে যেন আওয়ামী লীগ মূল্যায়ন করে এবং উনাদেরকে আমরা ভবিষ্যৎ নেতৃত্বে দেখতে চাই। দেশ গড়ার কারিগর হিসাবে এই মানুষগুলোকে আমরা সামনে দেখতে চাই। আমি বিশ্বাস করি এই ত্যাগী মানুষগুলোর হাতে দেশ গড়ার দায়িত্ব যদি যায়, দেশটা সুন্দর হয়ে যাবে। আ অনেক ধন্যবাদ ইন্দ্রা আপু, আপনি এসছেন, আমাদেরকে এত সুন্দর সময় দিয়েছেন আজকে। আবারও আসতে হবে আমাদের এখানে। এটা জনগণের দাবি। করে নিয়ে তারপর মানে বের করতে হবে। জনগণের দাবি, জনগণের দাবি এটা বলেছে। হ্যাঁ, আমরা সেটার জন্য অপেক্ষা করব। কোন সমস্যা নাই আপা। আপনি ভালো থাকবেন। আপনার সন্তানদের জন্য আমি প্রার্থনা করি। এরা সৌভাগ্যবান যে ভালো বাবা-মা পেয়েছে। ওরা আমাদের দেশের পরবর্তী প্রজন্ম, যারা দাউ, দাউ করে জ্বলে উঠবে আপা। আপনার মধ্যের যে আগুন, সেটা ওদের মধ্যে যাচ্ছে। বিশ্বাস করেন, আমি অনেকবার আপনার কথা শুনতে, শুনতে আমি কান্না আটকাচ্ছিলাম। আমি এখন আর আটকাতে পারছি না। আপনার কাছে আমার মানে হাতজোড় কৃতজ্ঞতা। সত্যি। এখানে অনেকে বলছিল অনেক রকমের কথা। হাতজোড় কৃতজ্ঞতা। শুধু একটা মানুষের একটা উত্তর দিই। আপনি লিখেছিলেন, আওয়ামী লীগের মানুষের মুখের ভাষা দেখেন। তা সেই তমা, তার মুখের ভাষা কি ছিল মুক্তিযোদ্ধার জন্যে? এদের জন্য যে ভাষা দরকার সেটারই প্রয়োগ করা হচ্ছে। আপনি সুস্থ থাকবেন। আপনি দেশের জন্য বলিষ্ঠ কণ্ঠ হয়ে, প্রীতিলতা, আরো কথা বলে যান। আ অনেক কৃতজ্ঞতা জানাই আমি বাংলায় জাতির হয়ে, মানুষের হয়ে। ভালো থাকবেন, আবারও আসবেন। সুপ্রিয় দর্শক, আপা যেই কথাটা বলেছে যে কান ধরে ইউনূসকে নামানো দরকার, কান ধরে না হোক। উনি এটা মজা করে বলেছেন, কান ধরে না হোক, দেশটা বাঁচাতে আসলে আমাদেরকেই এগিয়ে আসতে হবে। এর আর কোনো ব্যতিক্রম নেই। এটা একটু মাথায় নেবেন। সত্যি কথা বলব, এখানে একজন লিখেছে, "আমি বাঙালি। আপার বেবির জন্য আ শতত শুভকামনা রইল।" অবশ্যই, অবশ্যই। ঠিক আছে, ভালো থাকবেন। আমরা আজকের লাইভটি এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। হ্যাঁ।